এবার আসি দর্শক ব্যবসা বাণিজ্যের খবরে। আমার সঙ্গে স্টুডিওতে আছেন আমার সহকর্মী সিনিয়র রিপোর্টার জনাব তাকি মোহাম্মদ জুবায়ের। তার কাছ থেকে আমরা ব্যবসার কী খবর আছে সেগুলো শুনি। প্রথম খবর হচ্ছে যে আপনি লিখেছেন রিপোর্টটা যে বাংলা কিউআর কোড যেটা ইন্টারঅপারেবিলিটির জন্য সেটা হচ্ছে মার্কেট লিডার বিকাশের বাধায় বা তার কৌশলে সেটি এগোচ্ছে না। একটু যদি বিস্তারিত বলেন। আপনি ঠিকই বলেছেন। বাংলা কিওয়ার্ডটা বাংলাদেশ ব্যাংক চালু করেছিল 2021 সালে। মূল লক্ষ্য ছিল হলো যে একটা কিউআর কোডে সকল পেমেন্ট হবে, মানে আপনি একটা দোকানে গিয়ে, একটা মুদির দোকান হোক, একটা বড় একটা জুতার দোকান হোক, সেখানে গিয়ে আপনার একটা কিউআর কোড থাকবে যেটা বাংলা কিউআর। এখান থেকে আপনি একটা ব্যাংকের আপনি গ্রাহক হন, অথবা আপনি একটা এমএফএস এর বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহক হন, আপনি আপনার কিউআর অ্যাপে গিয়ে আপনার কিউআর কোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ একটা কিউআরে সকল পেমেন্টের একটা প্ল্যাটফর্ম। অন্যান্য দেশ ভারতে ইউপিআই আছে, ইভেন পাকিস্তানেও আছে, চায়নাতেও আছে। অর্থাৎ আপনার এখানে যেটা সুবিধা হলো, প্রথমত হলো আপনার যে কেউ যে কোনো অপারেটর ব্যবহার করে সে তার পেমেন্ট করতে পারতেছে। দ্বিতীয়ত হলো আপনি যদি যান ব্যাংকের পেমেন্টগুলো হয় পজ মেশিনের মাধ্যমে, পজ মেশিনের একটা সেটআপে খরচ আছে, এই খরচটা লাগছে না। পাশাপাশি মূল ইস্যু হলো যে ক্যাশলেস সোসাইটি। বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি করার লক্ষ্যেই এটা করা হয়েছে, যে মানে কোনো পেমেন্ট ক্যাশে দরকার নেই। কারণ ক্যাশের কারণে প্রতি বছর আপনি জানেন 10,000 কোটি টাকা ক্ষতি হয় বাংলাদেশের, বা ব্যয় হয়। সেখান থেকে ক্যাশলেস সোসাইটিতে আসার জন্য মূলত হলো এই ইন্টারঅপারেবল বাংলা কিওয়ার্ডটা বাংলাদেশ ব্যাংক এটা চালু করে 2021-এ। কিন্তু বারবার বলার পরেও 2023-এর ফার্স্ট হাফ পর্যন্ত কেউ কোনো পার্টিসিপেন্ট জয়েন করে না, কোনো ব্যাংক না কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। 23-এর সেকেন্ড হাফে গিয়ে আস্তে আস্তে জয়েন করা শুরু করার পরে শুরুতে একটা ক্যাপ ছিল যে বাংলা কিউআরের মাধ্যমে 20,000 পর্যন্ত ইনস্ট্যান্ট পেমেন্টের একটা ক্যাপ ছিল। ওইটাও আবার 23 সালের আবার উঠাই দেওয়ার পরে বলা হয় যে এটা আনলিমিটেড ক্যাপ, মানে 10 লাখ পর্যন্ত ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি করতে পারবে। অর্থাৎ আপনার বড় ব্যবসা যদি আপনি পেমেন্ট করেন, আপনি একটা বড় মালামাল কিনলেন, সেটাও ইনস্ট্যান্ট আপনি পেমেন্ট করতে পারবেন, এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ইনস্ট্যান্ট একটা আপনার ট্রান্সফার হয়ে যাবে অ্যাকাউন্টে। কারণ আপনি জানেন যেটা এনপিএসবি যে প্ল্যাটফর্ম, যেটা হলো ইনস্ট্যান্ট ট্রান্সফার হয়, যেটা অর্থাৎ আমরা যে ব্যাংক থেকে যখন আমাদের মোবাইল রিচার্জ করি বা অ্যাকাউন্টে পাঠাই, যে প্ল্যাটফর্মটা ইউজ করি এনপিএসবি, এবং এই এনপিএসবি প্ল্যাটফর্মটা বাংলা কিউআরের জন্য সম্পূর্ণ ফ্রি করে দেয় বাংলাদেশ ব্যাংকের, মানে কোনো চার্জ তারা নেয় না বাংলাদেশ ব্যাংক। এই উদ্দেশ্যে যখন করা হয়, কিন্তু এখানে আস্তে আস্তে কিছু পার্টিসিপেন্ট জয়েন করে। মোট 95টা ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার আছে, এর মধ্যে 61টা ব্যাংক আছে, তারপর পিএসও আছে, তারপর হলো আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে 13টার মতো। সব মিলে হলো এখন পর্যন্ত টিল নাও 51টা তারা আসছে এই প্ল্যাটফর্মে। বিকাশ কি করতেছে এই বিষয়টা, বিকাশ কিভাবে এটাকে আটকে দিচ্ছে বা কি করতে, বিকাশ শুরুর দিকেই তারা জয়েন করছে, কিন্তু বিকাশের 4.5 লাখ হলো মার্চেন্ট পুরো বাংলাদেশে। অর্থাৎ আমি যদি বলি ডিজিটাল পেমেন্টের, বাংলাদেশের টোটাল ডিজিটাল পেমেন্টের 31% বা 31.2% কন্ট্রোল বাই বিকাশ, মানে বিকাশের মাধ্যমেই হয়। আর যদি শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলি, প্রায় 74%, অ্যারাউন্ড 74% বিকাশের মাধ্যমেই হয়। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার ডিজিটাল পেমেন্ট ভ্যালু ওয়াইজ। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তারা যেটা অবস্টাকলটা কিভাবে তৈরি করছে, সেটা হলো তারা যখন তাদের যে 4.5 লাখ মার্চেন্ট পয়েন্ট আছে, বাংলাদেশ ব্যাংকের ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেকটা মার্চেন্ট পয়েন্ট তোমরা রিপ্লেস করে বাংলা কিওয়ার্ডটা দেবো, তোমাদের যে নিজস্ব যে কিওয়ার্ড ওইটাকে রিপ্লেস করে তুমি বাংলা কিওয়ার্ডটা ওখানে বসিয়ে দেবা। তাহলে যে কোনো ধরনের, আপনি নগদের কাস্টমার, আপনি একটা ব্যাংকের কাস্টমার, আপনি এখানে পেমেন্ট করতে পারতেছেন ইনস্ট্যান্ট। ওরা যেটা করছে, ওরা হলো শুরুতে গড়িমসি করতেছে, যখন বাংলাদেশ ব্যাংক বারবার তাদেরকে নোটিশ করতেছে, তখন তারা কিছু বড় বড় যেগুলো মার্চেন্ট আছে, যেগুলো সুপার শপগুলো বা হলো বড় বড় শপিং মলে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো, ওগুলোতে আস্তে আস্তে রিপ্লেস করা শুরু করছে। আর হলো লোকালি তারা হলো মিড লেভেল ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী তাদেরকে দিচ্ছে না, বা তারা চাইলেও তাদেরকে দিচ্ছে না, প্রথমত যেটা অবস্টাকল তারা করতেছে। এখন আসেন যাদেরকে তারা দিছে, বড় যারা মার্চেন্ট তাদেরকে দেওয়ার পরে যেটা তারা করতেছে যে আপনি একটা ধরেন, আমি উদাহরণ হিসেবে বলি, আপনি অ্যাপেক্সের শোরুম থেকে আপনি 10,000 টাকা দামের বা 11,000 টাকা দামে আপনি প্রোডাক্ট কিনলেন, কেনার পরে ওখানে সে আপনি বাংলা কিউআর চাইলে সে দিচ্ছে আপনাকে বাংলা কিউআর কোডটা। কিন্তু আপনি ধরেন ওখানে বাংলা কিওয়ার্ডটা দিছে ধরেন একটা সে অন্য একটা সার্ভিস প্রোভাইডারের, হতে পারে সেটা নগদ, হতে পারে একটা ব্যাংকের, বা ধরেন আমি উদাহরণ হিসেবে বলি ঢাকা ব্যাংকের একটা কিওয়ার্ড সেখানে শো করা। তখন আপনি বিকাশের ইউজার, আপনি বিকাশ থেকে যখন ওই কিউআর কোডে যখন পেমেন্ট করতেছেন,
তখন আপনাকে দেখাচ্ছে যে লোডিং দেখাচ্ছে, অথবা হলো কোনো একটা ইস্যু হয়েছে বা কোনো দুঃখিত বলতেছে, হচ্ছে এগুলো না। কি ইচ্ছাকৃত? ওইটাই আমি আসতেছি, মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। আহ, কিন্তু আপনি যখন যখন আপনি তখন বলেন যে ভাই তাহলে আমাকে আপনার কাছে বিকাশের বাংলা কিওয়ার্ডটা আছে কিনা, তার কাছে যখন বিকাশে বাংলা কিওয়ার্ডটা আছে বা আরেকটা দোকানে বিকাশে বাংলা কিওয়ার্ডটা আছে, ওই বাংলা কিওয়ার্ডে যখন আপনি বিকাশ থেকে পেমেন্ট করতেছেন ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ ইচ্ছাকৃত না হলে হওয়ার কথা না। এবং বাংলাদেশ ব্যাংকের যারা এনপিএসবিটা যারা কন্ট্রোল করে বা যারা এই বিষয়টা দেখে, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে এটা বিকাশের, যদিও বিকাশ বারবার বলতেছে আমাদের টেকনিক্যাল সমস্যা বা টেকনিক্যাল ইস্যু, তবে তাদের ধারণা টেকনিক্যাল ইস্যু না, তাদের ইচ্ছাকৃত তারা হলো তাদের চাচ্ছে না তাদের মানি ফ্লোটা, তাদের যে নিজস্ব গ্রিপে যে বিশাল একটা ডিজিটাল মানি তাদের আছে, ক্লোজ লুপে আপনার যে ফান্ডটা রাখতে হ্যাঁ চাচ্ছে, এই ফান্ডটা চাচ্ছে না সে অন্য একটা লুপে, মানে তার যে পুকুরটা বা যদি বলে তার দিঘিটা যেটা আছে, এটা সে ই করে দিতে চাচ্ছে না, নালা খুলে দিতে চাচ্ছে না যে তার সব পানি অন্যদিকে চারদিকে ছড়িয়ে যাক। এটা একটা সে অবস্টাকল তৈরি করে রাখতেছে। আহ, এভাবে নানা কৌশলে সে মূলত হলো এই যে ইন্টারঅপারেবলের যে একটা অপরচুনিটি বাংলাদেশ ব্যাংক তৈরি করে দিয়েছে, এটাকে সে বাধাগ্রস্ত করতেছে। আর এই যে আমাদের অনুসন্ধানটা, এই বিষয়ে আমরা একাধিক মার্চেন্টের সাথে কথা বলেছি, একাধিক ক্ষুদ্র গ্রাহকের সাথে কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার সাথে কথা বলেছি। তারাও বিষয়টা নিয়ে তারা খুব হতাশ। ইভেন বাংলাদেশ ব্যাংক বারবার তাদেরকে নোটিশ করছে যে তোমরা সমস্যাগুলো সমাধান করো। ওরা বলতেছে আমরা গ্র্যাজুয়ালি করতেছি, আমাদের অনেক বড় ইউজার বেস, তাদেরকে আমাদের পৌঁছাতে সময় লাগতেছে, নানা ধরনের তাদেরও বিকাশ টেকনোলজিক্যালি ভেরি সাউন্ড এন্ড রিচ, তাদের খুব বেশি সময় অন্যদের যদি না লাগে, বিকাশের লাগার কথা না। ইউ পয়েন্টেড ইট আউটরাইট। আমরা অন্যান্য বিজনেস নিউজগুলো যে আপনার যে সোমবার দিন যে 24 ঘন্টার ধর্মঘট থেকে বেরিয়ে এসছে, ইনফ্যাক্ট ধর্মঘট তারা স্থগিত করেছে চিটাগং পোর্টে। সরকার যখন ঘোষণা দিল যে তারা অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডকে বন্দর ইজারা দেওয়া হচ্ছে না, তো সেখানকার আপডেটগুলো যদি একটু আমাদের বলেন। আমরা বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে ডিপি ওয়ার্ল্ডের যে ইজারার ইস্যুতে পুরো বন্দর অচল হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের লাইফ লাইন, যদি বলি ইকোনমির লাইফ লাইন হলো আমাদের চিটাগং পোর্ট। কিন্তু এটা খুব দুঃখজনক, এর আগেও একবার এরকম ধর্মঘট হয়েছিল। প্রায় ধর্মঘটে আমাদের হিউজ পরিমাণ আমাদের ইকোনমি, আমাদের সাপ্লাই চেইনই পুরো কলাপস করেছিল। একইভাবে আমরা যদি দেখি এইবারও কিন্তু এই ধর্মঘটের কারণে আমাদের পুরো লোডিং আনলোডিং পুরো বন্ধ হয়ে গেছিলো, জাহাজগুলো দাঁড়িয়েছিল। এবং আমাদের পুরো যে সাপ্লাই চেইন যদি বলি, আমাদের নিজ ইনওয়ার্ড বা আউটওয়ার্ড পুরোটাই কিন্তু আবার কলাপস করছে। এবং আমাদের অনেক গার্মেন্টস ব্যবসায়ী তারা বলছে তাদের টাইমলি তাদের শিপিংটা তারা ধরাইতে পারে না, তাদের যে টাইমে তাদেরকে সাপ্লাই দেওয়ার কথা প্রোডাক্ট বাইরকে, সে বাইরকে তারা দিতে পারেনি, এর জন্য অনেক তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আসার বিষয় হলো তারা ধর্মঘট থেকে ফিরে আসছে, তারা এখন আবার লোডিং আনলোডিং শুরু হয়েছে পুরো দমে। এর মাঝখানে নির্বাচনটা হয়ে যায়। যে মুদ্রানীতি প্রসঙ্গে ফিরে আসি, সময় আমাদের হাতে খুব কম। যে মুদ্রানীতি ঘোষণা হয়েছে সোমবার অপরিবর্তিত, তা আপনি কভার করেছেন খুব এক্সটেন্সিভলি। এলিমেন্টসগুলো যদি বলেন, বিজনেস কমিউনিটি একটা তাদের অনেক দিন ধরেই বলে আসছিল যে আসলে ইনফ্লেশন কন্ট্রোল রিগার্ডলেস অফ দিস, আমাদের সুদের হারটা কমাতে হবে, কারণ বাংলাদেশে ইনফ্লেশন আসলে শুধুমাত্র সুদের কারণে হচ্ছে না। যদি একটু বিস্তারিত বলেন। মুদ্রানীতিটা যখন এর আগের গত দুইটা মুদ্রানীতি যখন ঘোষণা করা হয়, তখন কিন্তু বর্তমান গভর্নরই দায়িত্বে ছিলেন এবং তিনি বলেছিলেন যে 2025 সেপ্টেম্বরের মধ্যে তার ধারণা ছিল বা তাদের প্রজেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের যে বিলো 7% ইনফ্লেশন চলে আসবে। এবং যখন ইনফ্লেশন 7%-এর নিচে চলে আসবে, তখন মনিটারি পলিসি যে পলিসি রেটটা তখন তারা 10-এর নিচে নামিয়ে নিয়ে আসবে, 8-এ নিয়ে আসবে বা এর আশেপাশে নিয়ে আসবে। কিন্তু তাদের সেই ধারণা বাস্তবায়িত হয় নাই। আপনি যদি দেখেন ইনফ্লেশন এখনো 8.5-এর উপরে, আর 8.29 ছিল যেখানে ডিসেম্বরে, সেখানে আবার 8.54-এ চলে গেছে। অর্থাৎ যেখানে 2024-এর পরে একটা সময় ডাউনওয়ার্ড ছিল যেখানে ইনফ্লেশন, সেখানে আবার ইনফ্লেশন আপওয়ার্ডের দিকে যাচ্ছে। অর্থাৎ মনিটারি পলিসি পারফেক্টলি কাজ করতেছে না। বলতেছি আমরা খুব কঠোর মুদ্রানীতি, আমি রেট পলিসি রেট খুব বাড়িয়ে রাখতেছি, এতে যেটা হচ্ছে ইনফ্লেশনে খুব একটা প্রভাব পড়তেছে না। এবং কেন প্রভাব পড়তেছে না, এটা একটা ব্যাখ্যাও আজকে মনিটারি পলিসিতে দেওয়া হয়েছে। সেখানে তারা গভর্নমেন্টকেও দায়ী করছে বাংলাদেশ ব্যাংক, যে গভর্নমেন্ট টাইমলি তারা ডিসিশন নিতে পারে না অনেক প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে, বা তারা বাণিজ্য মন্ত্রণালয়ে অনেক পলিসিগত জায়গায় অনেক দুর্বলতা আছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন। এবং কিছু অবজারভেশন আছে যেটা মার্কেট এখনো আমাদের বাংলাদেশের মার্কেটটাও এভাবে স্টেবল না, বা যে সাপ্লাই চেইনটা এভাবে স্টেবল না, এটার একটা আছে। তবে আর একটা বিষয় তারা বলেনি, সেটা হলো প্রতিবার যেটা বলা হয়
যে মধ্যস্বত্বভোগীদের কারণে ইনফ্লেশন বাড়তেছে। কারণ না বলার কারণ হলো বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি একটা রিসার্চ করেছে, সেই রিসার্চে তাদের ফাইন্ডিংস ছিল যে যে আমাদের যে 5টা খুব কমোডিটি নিয়ে তারা রিসার্চ করছিল, যেগুলো আমাদের চাল, পেঁয়াজ, ডিমের মতো এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয়, ওগুলো তারা ফাইন্ডিংস পেয়েছে যে মূল কারণ ছিল না মধ্যস্বত্বভোগীর কারণে দাম বাড়ে না, দাম বাড়ার মূল কারণ হলো আমাদের ফিল্ড লেভেলে উৎপাদন খরচ, পাশাপাশি আমাদের বাজার ব্যবস্থাপনাটা ঠিক না থাকার কারণে। এখন এই জায়গা থেকে বাংলাদেশ ব্যাংকের যে আপডেটটা সেটা হলো সে ওকে দায়ী করে নাই, মানে মধ্যস্বত্বভোগীদের দায়ী করে না, দায়ী করেছে বাংলাদেশ গভর্নমেন্টের পলিসি, কিছু পলিসি দুর্বলতা, গভর্নমেন্টস ফেইলিয়ার টু মার্কেট কন্ট্রোল বা টাইমলি ডিসিশন নিতে দেরি করছে। এখন যেটা হচ্ছে যে এই তারপরও পলিসি রেটটা 10-এ রাখতে হচ্ছে, এটার পিছনে আরেকটা কারণ আছে। আইএমএফ এর একটা শর্ত আছে, যে আইএমএফ এর যে আমরা যে একটা লোনের মধ্যে আছি, এটার একটা শর্ত ছিল যে তোমার ইনফ্লেশন একটা মানে রিজনেবলের মধ্যে না আসা পর্যন্ত তুমি পলিসি রেট কমাতে পারবা না। এটা একটা যেমন বিষয়। আরেকটা বিষয় হলো তার এটা একটা মূল বিষয় যে না কমানোর কারণে। আর যেটা এখানে বিজনেসের কি ক্ষতি হচ্ছে, বিজনেস আপনি জানেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট যুগে আমরা আছি। মানে রিসেন্টলি আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্টটা, এটা কিন্তু আমাদের হিস্ট্রিতে 22 বছর পর্যন্ত আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টের হিস্ট্রিটা বাংলাদেশ ব্যাংকের কাছে আছে, এর আগে একটা আমরা পাই না। তাহলে 22 বছরের মধ্যে সর্বনিম্ন একদম প্রাইভেট ইনভেস্টমেন্ট। এটার মূল একটা কারণ হলো প্রথমত ব্যবসায়ীরা, ব্যবসার পরিবেশটা আনস্টেবল, আপনারা জানেন পলিটিক্যাল সাস্টেনেবিলিটি যখন না থাকে, ব্যবসায়ীরা তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চায় না। আর ব্যবসায়ীদের মূল বক্তব্য হলো আমি নতুন ইনভেস্টমেন্টে কীভাবে যাবো, আমার নিজের যে রানিং ইনভেস্টমেন্ট এটাই তো আমি ঠিক রাখতে পারতেছি না। এখন আমি ডাবল ডিজিটে আমাকে লোন নিতে হচ্ছে, আমাকে 14-15% লোন নিতে হচ্ছে। একটা ইনভেস্টমেন্ট করে 14-15 টাকা হলো 100 টাকা ইনভেস্ট করে, এই বাজারে এটা খুব টাফ তাদের বক্তব্যে। দ্বিতীয়ত হলো আপনার আমাদের জ্বালানি সাপ্লাই নাই, জ্বালানি সাপ্লাই খুব ক্রাইসিস চলতেছে আপনি জানেন। তারপর হলো কদিন পর বন্দর অচল হয়ে যায়, বাইরের ট্যারিফ ইস্যু আছে, নানা ইস্যুতে কিন্তু ব্যবসায়ীরা অলরেডি মানে খুব স্কুইজড অবস্থা আছে। তারা কিন্তু তাদের নিজস্ব রানিং যে ব্যবসা আছে এইটাই তারা রান করতে পারতেছে না। এর মধ্যে ধরুন ডাবল ডিজিট, এর মধ্যে আবার নতুন ইনভেস্টমেন্টের সুযোগ আসলে নাই। মানে সব মিলে যদি বলি কন্ট্রাকশনেরই বলতেছে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি। আবার উল্টা যদি দেখি যে M2 ডলার পারচেজের কারণে মার্কেটে সাপ্লাই যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ ব্যাংক যদিও কন্ট্রাকশনে বলতেছে, বাংলাদেশ ব্যাংক তারপরও কিন্তু প্রচুর মানি সাপ্লাই, মানে ব্রড মানি যেটা M2 বলি, ব্রড মানি কিন্তু সাপ্লাই কিন্তু তারপরও হচ্ছে। অর্থাৎ কন্ট্রাকশনই বলতেছি, ব্যবসায়ীরা সাফার করতেছে, আবার মার্কেটে হলো টাকা যাচ্ছে। আসলে বাংলাদেশ ব্যাংক সে চেষ্টা করতেছে আমি ধারণা, কিন্তু সে নিজেও হয়তো বিষয়টাকে খুব নাইসলি কন্ট্রোল বা মেকানিজমটা নাইসলি করতে পারতেছে না আমাদের কাছে মনে হয়। সর্বশেষ খবর যেটি যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের, খুব 1 মিনিটে শেষ করতে হবে, যে বাংলাদেশ আমেরিকা ট্রেড ডিল যেটি সাইন হওয়ার কথা সোমবার রাত 11টা তারপর আর কি ওয়াশিংটনে, এখানে কোনো প্রত্যাশা আছে কিনা? এখানে আমরা প্রত্যাশা যেটা আমরা শুনেছি, যেটা বাণিজ্য সচিব বা বাণিজ্য মন্ত্রণালয়ের থ্রুতে, যে বাংলাদেশ সরকার প্রত্যাশা করছে যে ট্যারিফ ডিলের মাধ্যমে যে ট্যারিফ রেটটা, যেটা হাই রেট আমাদের 20% আছে, এটা নেমে আসবে। ধারণা তাদের হয়তো 18%-এর মধ্যে একটা ট্যারিফ ডিল হওয়ার কথা যদি সব ঠিক থাকে। আর এর পেছনে তো আপনারা জানেন যে আমরা ইউএসএ থেকে একটা বোয়িং এর সাথে আমাদের একটা বড় সাপ্লাই আমরা নেয়ার চেষ্টা করতেছি আর কি। 14টা অলরেডি আমরা যা পারবো এনে আমদানি করে গ্যাপটা কমানোর প্রতিশ্রুতি আমরা দিয়েছি। কিন্তু গ্যাপটা কমানোর সাথে আসলে হয়তো আরো কোনো পলিসি মেকানিজম করা যেত কিনা আমি জানি না। শুধু বোয়িং থেকেই কিনতে হবে, বা বোয়িং এ আমার আসলে 14টা আমার ক্যারিয়ার প্রয়োজন আছে কিনা, এয়ার ক্যারিয়ার, এটা নিয়েও একটা আসলে আলোচনার বিষয় আছে বা বিশ্লেষণের বিষয় আছে। আর হলো পাশাপাশি হলো আরেকটা বিষয় আছে এখানে, যে আরএমজি বা যারা আমাদের এক্সপোর্ট, বড় এক্সপোর্ট যে পোর্শনটা, সেক্ষেত্রে যদি 70% আমরা ইউএস এর ম্যাটেরিয়াল ইউজ করি, তুলা হোক বা সুতা হোক, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিরো ট্যারিফ বা হলো ট্যারিফের এই সুযোগটা, রেগুলার ট্যারিফটা থাকবে, কাম ট্যারিফটা থাকবে, রেগুলার ট্যারিফটা, হ্যাঁ রেগুলার ট্যারিফটা থাকবে, কিন্তু এই যে আমাদের যে বাড়তি যে ট্যারিফ, এটা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।